ভাবুন তো, টাকা যখন এক দেশ থেকে আরেক দেশে যায় তখন একটা খুব সাধারণ কিন্তু জরুরি প্রশ্ন মাথায় আসে। একটা দেশের টাকার সাথে আরেকটা দেশের টাকার দামটা ঠিক হবে কিভাবে? আজকের এই বিশ্লেষণে আমরা এই জটিল ধাঁধারই সমাধান খুঁজব। আর এই প্রশ্নটাই কিন্তু আজকের আলোচনার একেবারে কেন্দ্রে, কারণ এর উত্তরের ওপরেই আন্তর্জাতিক বাণিজ্য, দেশের অর্থনীতি, এমনকি আমাদের দেশের বাইরে ঘুরতে যাওয়ার খরচ সবকিছু নির্ভর করে। চলুন তাহলে গভীরে গিয়ে দেখা যাক এর পেছনের কারণগুলো কি কি। সহজ করে বললে, এক্সচেঞ্জ রেট সিস্টেম হচ্ছে বিশ্ব অর্থনীতির জন্য কিছু বেঁধে দেয়ার নিয়মকানুন, অনেকটা রাস্তার ট্রাফিক রুলসের মতো। এটা ঠিক করে দেয় একটা দেশের মুদ্রা অন্য দেশের মুদ্রায় কিভাবে রূপান্তরিত হবে। মানে এটা এক ধরনের অনুবাদক, যা বিভিন্ন দেশের আর্থিক ভাষাকে সবার জন্য বোধগম্য করে তোলে। তো আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো চলুন এক ঝলকা দেখে নিই। প্রথমে আমরা জানব মূল সিস্টেমগুলো কি, এরপর দেখব আধুনিক ব্যবস্থা কিভাবে একটা আপোষের রাস্তা বের করেছে, কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা কি, বাজারের মনস্তত্ত্ব কিভাবে সবকিছুকে প্রভাবিত করে, এবং সবশেষে এই সবকিছু মিলে কিভাবে এক বিশাল অর্থনৈতিক জাল তৈরি করেছে। চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। মুদ্রার দাম ঠিক করার পেছনে মূলত দুটো বড় দর্শন কাজ করে। একটা হলো অ্যাঙ্কার বা নোঙরের মতো স্থির, আর অন্যটা হলো ওয়েভ বা ঢেউয়ের মতো পরিবর্তনশীল। এখানে দেখুন দুটো সিস্টেমের মধ্যে মূল পার্থক্যটা কি। একটা হলো ফিক্সড রেট সিস্টেম, যেটা অনেকটা জাহাজের নোঙরের মতো। এখানে মুদ্রার দাম সোনা বা আমেরিকান ডলারের মতো কোনো কিছুর সাথে শক্ত করে বেঁধে দেওয়া হয়। এর সবচেয়ে বড় সুবিধা হলো স্থিতিশীলতা। অন্যদিকে আছে ফ্লোটিং বা পরিবর্তনশীল সিস্টেম। এটা ঠিক সমুদ্রের ঢেউয়ের মতো, বাজারের চাহিদা আর যোগানের সাথে সাথে এর দাম ওঠানামা করে। এটা অর্থনীতিকে অনেক নমনীয় করে তোলে, কিন্তু এর ফলে বাজারে একটা অস্থিরতাও তৈরি হতে পারে। ব্যাপারটা কিন্তু সবসময় এমন ছিল না। ইতিহাসে যদি আমরা একটু পেছন ফিরে তাকাই, তাহলে দেখব একটা সময় ছিল যখন গোল্ড স্ট্যান্ডার্ডই ছিল মূল ভিত্তি। এরপর ১৯৪৪ সালে ব্রেটন উডস চুক্তির মাধ্যমে বিশ্বের প্রায় সব দেশের মুদ্রা আমেরিকান ডলারের সাথে জুড়ে যায়। কিন্তু ১৯৭১ সালে আমেরিকা যখন ডলারকে সোনা থেকে আলাদা করে ফেলে, যা নিক্সন শক নামে পরিচিত, তখন পুরো ব্যবস্থাটাই ভেঙে পড়ে। আর তখন থেকেই বেশিরভাগ দেশ এই পরিবর্তনশীল বা ফ্লোটিং সিস্টেমের দিকে ঝুঁকে পড়ে, যা আজও চলছে। তো আমরা দেখলাম একদিকে আছে নোমরের মতো স্থিরতা, আরেকদিকে আছে ঢেউয়ের মতো নমনীয়তা, কিন্তু কোনোটাই তো আসলে পারফেক্ট না, তাই না? এজন্যই আধুনিক অর্থনীতি একটা মাঝামাঝি পথ বের করার চেষ্টা করেছে, যেখানে দুটো সিস্টেমের ভালো দিকগুলোই থাকবে। চলুন দেখি সেটা কিভাবে কাজ করে। এই যে মাঝামাঝি একটা ব্যবস্থা, এটারই নাম হলো ম্যানেজড ফ্লোট। অনেকে এটাকে মজা করে ডার্টি ফ্লোটও বলে, কারণ এখানে বাজারকে পুরোপুরি স্বাধীনভাবে চলতে দেয়া হয় না। মানে মুদ্রার দাম মূলত বাজারেই ঠিক করে, কিন্তু যদি দেখা যায় দাম খুব বেশি বেড়ে বা কমে যাচ্ছে, তখন সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক বাজারে হস্তক্ষেপ করে পরিস্থিতি সামাল দেয়। তাহলে প্রশ্ন হলো, এই হস্তক্ষেপটা ঠিক কিভাবে কাজ করে? ধরুন বাজারে কোনো মুদ্রার দামে হঠাৎ খুব বেশি ওঠানামা শুরু হলো, তখন সেন্ট্রাল ব্যাংক তার জমানো বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ব্যবহার করে নিজের দেশের মুদ্রা কেনাবেচা শুরু করে। এই পদক্ষেপটা বাজারের অতিরিক্ত চাপ কমিয়ে দেয় আর মুদ্রার দামকে আবার একটা স্থিতিশীল জায়গায় ফিরিয়ে আনে। আচ্ছা, এই যে এত বড় একটা সিস্টেম, এর চালকের আসনে কে বসে আছে? উত্তরটা বেশ সোজা, সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক। তারাই কিন্তু একটা দেশের মুদ্রার মান আর অর্থনীতির স্থিতিশীলতা ধরে রাখার মূল দায়িত্বটা পালন করে। চলুন দেখি তাদের হাতে কি কি হাতিয়ার আছে। সেন্ট্রাল ব্যাংকে সত্যি সত্যি একটা জাহাজের ন্যাভিগেটরের সাথে তুলনা করা যায়। ভাবুন, দেশের অর্থনীতি একটা বিশাল জাহাজ, আর উত্তাল সাগরে সেটাকে পথ দেখিয়ে নিয়ে যাওয়াই সেন্ট্রাল ব্যাংকের কাজ। আর এই কাজটা করার জন্য তাদের প্রধান কম্পাস বা যন্ত্র হল দেশের আর্থিক নীতি বা মনিটারি পলিসি। আর এই নেভিগেটরের হাতে সবচেয়ে শক্তিশালী যন্ত্র কোনটা জানেন? সেটা হলো ইন্টারেস্ট রেট বা সুদের হার। যখন সেন্ট্রাল ব্যাংক সুদের হার বাড়িয়ে দেয়, তখন বিদেশি বিনিয়োগকারীরা ভাবে, বাহ, এখানে টাকা রাখলে তো বেশি লাভ। ফলে তারা সেই দেশে বিনিয়োগ করতে ছুটে আসে। এতে স্থানীয় মুদ্রার চাহিদা বেড়ে যায় আর স্বাভাবিকভাবেই তার দামও বাড়তে থাকে। এবার চলুন ঠিক এর উল্টো ছবিটা দেখি। যখন সুদের হার কমানো হয়, তখন দেশের ভেতরে ব্যবসা বাণিজ্য বাড়ে, মানুষ বেশি খরচ করে, কিন্তু বিদেশি বিনিয়োগকারীদের কাছে সেটা আর ততটা আকর্ষণীয় থাকে না। ফলে স্থানীয় মুদ্রার চাহিদা কমে যেতে পারে এবং এর দামও দুর্বল হয়ে পড়তে পারে। কিন্তু দাঁড়ান, গল্পটা এখানেই শেষ না। অর্থনীতি, ডেটা, নীতি এগুলো ছাড়াও আরও একটা জিনিস আছে, একটা ওয়াইল্ড কার্ড, যা যে কোনো সময় পুরো খেলাটা ঘুরিয়ে দিতে পারে। আর সেটা হলো মানুষের অনুমান বা স্পেকুলেশন।
এই কথাটা দেখুন কি দারুণভাবে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে। ফরেক্স মার্কেট, যেটা কিনা পৃথিবীর সবচেয়ে বড় আর্থিক বাজার, সেটা কিন্তু শুধু হিসাব নিকাশ দিয়ে চলে না, এটা চলে মানুষের বিশ্বাস, ভয় আর ভবিষ্যতের আশা আশঙ্কার উপর ভিত্তি করে। মানে মনস্তত্ত্ব এখানে একটা বড় ভূমিকা রাখে। ব্যাপারটা কিভাবে কাজ করে জানেন? এটা একটা ফিডব্যাক লুপের মতো। ধরুন বাজারে গুজব রটল যে একটা মুদ্রার দাম পড়ে যাবে। তখন ফটকাবাজরা কি করবে? তারা সবাই মিলে সেটা বিক্রি করা শুরু করবে। আর এত মানুষ একসাথে বিক্রি করলে সত্যি সত্যি কিন্তু মুদ্রার দামটা পড়ে যায়। মানে যে বিশ্বাসটা করা হয়েছিল সেটাই শেষে বাস্তবে পরিণত হয়। তো এতক্ষণ আমরা যা যা আলোচনা করলাম, চলুন সেগুলোকে একসাথে করে একটা বড় ছবি দেখার চেষ্টা করি। এই সবগুলো সিস্টেম মিলে কিভাবে একটা জটিল বিশ্ব অর্থনৈতিক জাল তৈরি করে, সেটাই আবার দেখব। এই টেবিলটা দেখুন, পুরো বিষয়টা একবারে পরিষ্কার হয়ে যাবে। আমাদের কাছে 3টে সিস্টেম আছে। ফিক্স সিস্টেম, যা অ্যাঙ্কার বা নোঙরের মতো স্থিতিশীলতা দেয়, ফ্লোটিং সিস্টেম, যা ঢেউয়ের মতো নমনীয়, আর ম্যানেজ সিস্টেম, যা একজন নেভিগেটরের মতো কাজ করে আর এই দুটোর মধ্যে একটা ভারসাম্য রাখার চেষ্টা করে। তার মানে শেষ পর্যন্ত বিষয়টা এসে দাঁড়ায় একটা ট্রেড অফের। মানে একটা কিছু পেতে গেলে আরেকটা কিছু ছাড়তে হয়। প্রত্যেকটা দেশকে ঠিক করতে হয় তারা কি নোঙরের মতো স্থিতিশীলতা চায়, নাকি অর্থনৈতিক ঝড় সামলানোর জন্য ঢেউয়ের মতো নমনীয়তা চায়। এর কোনো সহজ উত্তর নেই। তাহলে আলোচনা শেষে একটা খুব বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। যদি আমাদের পুরো আর্থিক ব্যবস্থার ভিত্তিই হয় বিশ্বাস, তাহলে আজকের এই বিশ্বব্যাপী অর্থনৈতিক আর রাজনৈতিক অস্থিরতার মধ্যে সেই বিশ্বাসের ভিতটা আসলে কতটা মজবুত, এটা আমাদের সবাইকে ভাবার জন্য একটা বড় প্রশ্ন।